বিষয়গুলো আমরা পড়ছিলাম। আপনারা, আমার মনে হয়, আশা করি আপনারা যেগুলো পড়া ছিল বা যেগুলো নিয়ে কথা হচ্ছিল সেগুলো আপনারা সুন্দরভাবে গোছায় নিয়েছেন, আমার বিশ্বাস। খুব গুরুত্বপূর্ণ কিছু সেকশন এবং প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই প্রশ্নগুলোর মধ্যে আমরা বারবার বলেছি যে দুটো প্রশ্ন একেবারে খুবই মারাত্মক। সেটা হচ্ছে আমরা ডকুমেন্টারি এভিডেন্স যেটা বলা হয়, অর্থাৎ দালিলিক সাক্ষীগুলো কিভাবে আমরা প্রমাণ করব বা দালিলিক সাক্ষীগুলো কিভাবে প্রাসঙ্গিক হিসেবে ব্যবহার করা যায়। মৌখিক সাক্ষী পড়েছি, মৌখিক সাক্ষীর ব্যতিক্রম পড়েছি। আমরা লাস্ট দিন একেবারে 5 থেকে শুরু করে 5 এবং 8 নাম্বার সেকশনে কিছু প্রশ্ন ছিল, বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। সর্বশেষ আমাদের কথা ছিল যে আমরা একজন পুলিশের কাছে জবানবন্দি কখন গ্রহণযোগ্য এবং কখন গ্রহণযোগ্য না, ডিটেলস আলোচনা ছিল। আমাদের একেবারে খুব কমন একটা প্রশ্ন, যে কমন প্রশ্ন থেকে বিভিন্ন সময় প্রশ্ন পড়ে, সেই কমন প্রশ্ন হচ্ছে, এর আগেও অলরেডি আলোচনা করা হয়েছে আপনাদের কাছে, কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি, প্রত্যেক বছরই দেয়। সেটা হচ্ছে সেই 32 নাম্বার সেকশন। 32 নাম্বার সেকশন থেকে বিভিন্ন আকারে প্রশ্ন করতে পারে। মৃত্যুকালীন ঘোষণার উপাদান বা অপরিহার্য শর্তগুলো আলোচনা করুন। এই প্রশ্নটা বিভিন্ন সময় বিজিএস থেকে এসেছে। দেখবেন কোন কোন পরিস্থিতিতে মৃত্যুকালীন ঘোষণা গ্রহণ করা যায়। তাহলে এই যে শর্তগুলো আপনারা জানেন, কখন কখন হয় মৃত্যুকালীন ঘোষণা, লিখিত হতে পারে, মৌখিকও হতে পারে, তাই না? মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির কাছে দিতে পারে। মৃত্যুর আগে বিবৃতি দিতে হবে। আক্রমণ সংক্রান্ত বা যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে জড়িয়ে সে কথা বলবে এবং ঘটনার পরে সে মৃত্যুবরণ করবে। মৃত্যুকালীন ঘোষণা কোনো ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ডের প্রয়োজন নাই, যিনি উপস্থিত আছে তার কাছে করলেই হবে। এই যে উপাদানগুলো সুন্দরভাবে গোছা করবেন। এখান থেকে কিন্তু প্রশ্ন মাস বারবার বলছি, মৃত্যুকালীন ঘোষণা নিয়ে বারবার বিভিন্ন প্রকার প্রশ্ন আসে, ইনক্লুডিং প্রশ্ন আসে মৃত্যুকালীন ঘোষণার সাক্ষ্যগত মূল্য কি, একেবারে ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা বিভিন্ন সময় আসতো, সাক্ষ্যগত মূল্য কোথায় আছে মৃত্যুকালীন ঘোষণায় আমরা সাক্ষ্যগত মূল্য কোথায় পাবো, এই ধরনের প্রশ্নগুলো আমাদের বিভিন্ন সময় আসে। সো আপনাকে প্রথম এবং প্রধান কথা হচ্ছে মৃত্যুকালীন ঘোষণার যে নীতি কথাগুলো আছে বা এই ঘোষণার ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য হয় সেই বিষয়গুলো একটু ভালোভাবে আগে দেখবেন, তারপরে অন্য কথা। তো ওইটা হচ্ছে একেবারে মোস্ট কমন কথা। তাহলে আমি বারবার বলার চেষ্টা করেছি, আপনার তিনটা জায়গায় প্রশ্ন মোটামুটি আমাদের বার কাউন্সিলে যে প্রশ্নগুলো করছে, ভয় লাগে কি, আপনি যদি একটু দেখে শুনে না পড়েন, যে কথা আমি বারবার বলছি, আপনি দেখে শুনে যদি না পড়েন একটা প্রশ্নের কিছু অংশ। জি মনিরুল ভাই, কিছু বলবেন? একটু বলি। হ্যাঁ, একটু আগে বললেন স্যার মৃত্যুকালীন ঘোষণা মূল্য কত স্যার? অন্য প্রশ্ন স্যার ঠিক আছে, সাক্ষ্যগত মূল্য কত? আসলে সাক্ষ্যগত মূল্য বলতে আমরা কি বুঝাই স্যার? সাক্ষ্যগত মূল্য বলতে আমরা কি বুঝি, খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেটা হচ্ছে সাক্ষ্যগত মূল্য বলতে এটাকে সাক্ষী হিসেবে ব্যবহার, আমরা যে সাক্ষ্য দুইটা হিসেবে, তিনটা বিষয় আমরা কিন্তু সাক্ষী হিসেবে বিবেচনা করছি, একটা মৌখিক সাক্ষী, একটা দালিলিক সাক্ষী, আর একটা হচ্ছে ফরেনসিক এভিডেন্স রিলেটেড। সেই মৌখিক সাক্ষী বা দালিলিক সাক্ষী হিসেবে এটা গ্রহণযোগ্য কিনা, এইগুলোর মধ্যে এই কথাই বলা হচ্ছে মৃত্যুকালীন ঘোষণার সাক্ষ্যগত মূল্য কি বা মূল্য কি আছে আদেও, এই কথা বলার চেষ্টা করছে। তো আমাদের যে বিষয়টা, এই সাক্ষ্যগত মূল্য, যে এই ক্ষেত্রে বলা হয়েছে যে মৃত্যুকালীন ঘোষণা একেবারে বিখ্যাত একটা রায় আছে, এই রায়টাই সব জায়গায় ব্যবহার করে। এই রায়টা হচ্ছে রাষ্ট্র বনাম মইনুল হক, বিভিন্ন বইতে, অধিকাংশ রিটেন বইতে এই প্রশ্নটা পাবেন। মৃত্যুকালীন ঘোষণা, মৃত্যুর ঘোষণা মৌখিক লিখিত যাই হোক না কেন, সত্য হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই দোষী সাব্যস্ত একমাত্র ব্যক্তি হতে হবে। এই ক্ষেত্রে মৃত্যুকালীন ঘোষণা কিছু আইনগত আমরা জানি। দেখেন, এফআইআর
এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট সেটার আইনগত ভিত্তি এরকম প্রশ্ন করে। মানে এইটা কি এই একমাত্র এফআইআর এর উপরে ভিত্তি করে রায় দেওয়া যায় কিনা, এটা স্বীকৃত বিষয় কিনা? না, ঘোষণা এই একমাত্র বিষয়ের উপরে ভিত্তি করে আপনি শাস্তি দিতে পারবেন না। সুতরাং মৃত্যুকালীন ঘোষণা অবশ্যই সত্যতা যাচাই করার জন্য আদালতে মৃত্যুর কারণ সম্পর্কে মানসিক সুস্থ মেডিকেল সার্টিফিকেট গুরুত্ব দেওয়া হয়ে থাকে। সুতরাং পারিপার্শ্বিক যে কথা আমরা বলছি হয়, এককভাবে ওনাকে গ্রহণ করা যায় না। এই হলো সাক্ষ্যগত মূল্য। খুব প্রশ্ন আসে এফআইআর এর সাক্ষীগত মূল্য কি, মৃত্যুকালীন ঘোষণার সাক্ষীগত মূল্য কি, এই সমস্ত প্রশ্নগুলো আসে। ক্রিটিক্যাল প্রশ্নগুলো যেগুলো আপনি বুঝতে পারবেন না সেই প্রশ্নগুলোর উত্তর জিজ্ঞেস করবেন যে আসলে কি এখানে কিছু পড়ার ব্যাপার আছে, কিছু জানার আছে। আমাদের রিটেন পরীক্ষাগুলো এমন অবস্থা, যদি একদিন পড়া কন্টিনিউ না করি, একদিন যদি না আসি, তাহলে আগের দিনের পড়াও দেওয়া হয় না এবং পরের দিন কি পড়াইছি সেটাও বিভ্রান্ত সৃষ্টি হয়ে যায়, তাই না? এরকম পরিস্থিতি তৈরি হয় আমাদের যে কন্টিনিউশন, সেই কন্টিনিউশন প্রসেস থেকে আমরা দূরে সরে যাই। সো এই জায়গাতে আমি আরেকটু সচেতন হওয়ার চেষ্টা করব। দেখা যাক যাতে আমাদের নির্ধারিত সময় যদি ক্লাস নাও হয়, অন্তত পক্ষে 10টার সময় যদি হয়, আমি যেন অন্তত পক্ষে আপনাদেরকে পরীক্ষার জন্য বা পড়া দিয়ে দিতে পারি বা 5 মিনিট 10 মিনিট কথা বলতে পারি, এই একটা চিন্তা ভাবনা আমি করেছি। যাতে অন্তত পক্ষে প্রত্যেক দিন আপনাদের সাথে 10 মিনিট 20 মিনিট হলেও, যদি ব্যস্ততা এরকমই হয় যে খুব বেশি, তারপরেও যেন আমি কথা বলতে পারি, এই চিন্তা ভাবনা করছি। কারণ এই যে একদিন গ্যাপ মানে 2 দিন গ্যাপ পড়ে যায়। আজকে কি পড়বেন কি পড়বেন না, নিজের মতো করে কিছু পড়তে যায়, আচ্ছা ঠিক আছে স্যার ভাইয়া বলে নাই, এটা এইভাবেই দেখি, এরকম হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা তো দেখেছেন আমি কিন্তু বারবার আপনাদেরকে বলেছি অপ্রাসঙ্গিক কিছু কথা বলি। আমি বারবার বলেছি দেখেন আমি কিন্তু পড়ানোতে বিশ্বাসী, আমি পড়ায় বিশ্বাসী, এই দুটা বিষয়। আমি খুব বেশি পড়াই আর খুব বেশি পড়া আদায় করে নিই, এর বাইরে আমি কোনো কিছু বিশ্বাস করি না। বারবার বলেছিলাম যে দেখেন মানুষ কিন্তু একেবারে 100টাতেই শিওর দেয়, বিভিন্ন রকম একেবারে চমকপ্রদীয় বিজ্ঞাপন প্রদান করে। আমাদের একজন এইরকম চমকপ্রদীয় বিজ্ঞাপন প্রদানকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শফিক সাহেব, উনি কিন্তু অ্যারেস্ট হয়েছে, ওনার বিরুদ্ধে একটা মামলাও হয়েছে। সরাসরি মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব উনি বার কাউন্সিলের একজন অফিসারকে দিয়ে মামলা করাইছেন। তো এই যে মানুষের মানে কি বলে গান গায় এটা সেটা, যাই হোক উনি তো এই টাইপের, এটা তো আছেই। তারপরেও দেখেন বিভিন্ন চমকপ্রদীয় বিভিন্ন কোচিং সেন্টার, লার্নেড ল একাডেমি একটা আছে, এরকম চমকপ্রদীয় কথাবার্তা বিভিন্ন সময় বলে। আমি বারবার বলি যে দেখেন ভাইয়া পড়ার বিকল্প নাই, এইগুলোর সুযোগ নাই। মানুষের দেখেন কৃতকর্মের জন্য উনি কিভাবে ফেসে গেল। যাই হোক, ওই দিকে আমাদের নজর দেওয়ার দরকার নাই, ঘুমায়া পড়েন। ওই যে সেই বক্তব্য যে আমি যেভাবে যেভাবে বলবো সেইভাবেই দুরন্ত গতিতে পড়বেন আর লিখতে থাকবেন। অনেকের লেখা কিন্তু অত্যন্ত নিম্নমানের, একেবারে বলেই ফেলছি। আপনি খুব ভালো বলতে পারেন, খুব সুন্দরভাবে কথা বলেন, কিন্তু খুব সুন্দরভাবে কথা বলার জায়গা তো আর রিটার্নে না, তাই না? আপনাকে খুব সুন্দরভাবে লিখে আসতে হবে। একটা বিষয় হচ্ছে আপনি রাতারাতি তো, আপনাকে বললাম যে আপনার লেখা তো খারাপ হচ্ছে, আপনি সেটা রাতারাতি তো আর চেঞ্জ করতে পারবেন না। আপনি দীর্ঘদিন ভাবে এইভাবে লিখে আসছেন, আপনি তো রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনার উপায় কি? আপনার উপায় হচ্ছে যে কথা বলেছি, প্রতিদিন 10 পেজ লেখেন আর প্রত্যেকটি প্রশ্নতে দৃষ্টি আকর্ষণের জন্য গ্রাফ টাইপ করে ফেলবেন। আমি বারবার বলেছি যে আপনি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নে ব্যতিক্রম নিয়ে আসবেন, কখনো তীর চিহ্ন দিয়ে দিয়ে, ঠিক আছে, নিচে নিচে দেখবেন বিভিন্ন প্রকার নিচে নিচে দিয়ে দিয়ে লেখতে থাকবেন যে একটা সাক্ষী এরকম হয়, কখনো ছক আকারে দিয়ে দিবেন। মানে আপনাকে ব্যতিক্রম, কথা কম কিন্তু আপনাকে বুঝাই দিতে হবে। সেটা আপনাকে কিভাবে করতে হবে, আপনার নিজেকে সেইভাবে প্রস্তুত তৈরি করতে হবে।
ব্যতিক্রম কোনো কিছু হলেই আপনি মার্ক নিশ্চিত। আর যদি আপনি গদ্য আকারে লিখতে থাকেন একেবারে প্রথম পেজ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কি লিখেছেন কি লেখেন নাই, আপনারা অনেকেই খাতা দেখেন, বিভিন্ন রকম খাতা দেখলেই যিনি খাতা দেখেন ভুলের জায়গায় চোখে পড়ে যায়। আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। সো এইদিকে অত্যন্ত খেয়াল রাখবেন। আমাদের একটা প্রশ্ন আসে প্রত্যেক দিন, একজন দুইজন করে দেন। আমি তো বলছি যে গ্রুপে দেওয়ার দরকার নাই যদি লজ্জা হয়। আমি তো প্রত্যেক জনের দেখি কি অবস্থা, কি করছেন। একদিন দুই দিন স্যার লেখেন, তৃতীয় দিন আর লেখেন না। জি, স্যার গ্রুপে দিলে ভালো হইতো স্যার, ওইটা আমরা দেখতে পারতাম যে ওই কিভাবে লিখছে, এক একজনের লেখা এক এক রকম। না অনেক যেমন লজ্জা করে লেখেন। আরে ভাই লজ্জা কি, আপনার তো লিখতে হবে, এই লজ্জাটাই তো আপনার দরকার, তাই না? আপনি দেখে লেখেন, কিন্তু তারপরেও 10 পেজ লেখেন। কে 10 পেজ লিখছেন দেখে লেখেন প্রশ্নটা, একটা নোট আকারে তৈরি করেন। আপনার প্রিপারেশন কি? আপনি এই প্রশ্ন নিয়ে আপনি কি প্রিপারেশন? স্টেজে যে মারবেন, ইম্পসিবল, ইম্পসিবল, পারবেন না। আপনার এই প্রশ্ন নিয়ে প্রিপারেশন কি? কোথায় কি লিখবেন, কতটুকু লিখবেন, মানে মনে যতটুকু আসে ততটুকু না, আপনাকে আগে থেকেই পরিকল্পনা করে ফেলতে হবে। আমি তো প্রশ্ন বারবার বলতেছি যে প্রশ্নের 50টা প্রশ্নের উত্তর, 50টা প্রশ্নের উত্তর 10টা প্রশ্নে, বেসিক জিনিসটা আপনাকে থাকতে হবে। কিন্তু আপনাকে লেখে সুন্দরভাবে বুঝায় দিয়ে আসতে হবে। হুবহু প্রশ্ন কমন করবে না, দুই একটা প্রশ্নের মাথার লেজ আপনাকে কেটে দিতে হবে, ওই সম্পর্কে যা জানেন আপনাকে লিখতে হবে। তাহলে আপনাকে একটা তো প্রিপারেশন থাকতে হবে। সময় খুব কম, এবং এই সময়ের মধ্যে আপনাকে গোছায় ফেলতে হবে। কোন জনের একটা দেখলাম না যে আমি এই যে আমাদের কি আর নাম, শেষ হয়ে গেল, কি আর নাম আমাদের ক্রিমিনোলজি, সিআরপিসি আমাদের শেষ হয়ে যাচ্ছে। এই যে সিআরপিসি নিয়ে আমি আপিল নিয়ে এত সুন্দরভাবে, আমার আপিলের এই বক্তব্যগুলো আমি সুন্দরভাবে লিখবো। আপিল সম্পর্কে যা কেন না আসে, একজন টিচার বলছিল যে আপিল সম্পর্কে যা কেন খালি তুমি ঠিক রাখো যে দণ্ডাদেশের বিরুদ্ধে কি হবে, আর আর অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কি হবে, আর খালাসের বিরুদ্ধে কি হবে, এই তিনটা জিনিস ঠিক রাখো কোন কোন সেকশনে। এই জিনিসটা ঠিক রাখো সেকশন গুলোতে, এইটাতে দণ্ডাদেশ, এটাতে আহ অপর্যাপ্ত দণ্ডাদেশ, এটা খালাস। এবং আপিল আদালতের ক্ষমতা কি, একবারে 20টা বা 10টাকে চোখ বুজে মনে করো যে উচ্চ আদালতে গেলে সে নিজে সাক্ষী আবার নেওয়ার জন্য নিচে পাঠাইতে পারে, রায়টাকে পরিবর্তন করতে পারে। ও দিছে 2 বছরের শাস্তি, নিম্ন আদালত সে 1 বছরের সাজা দিতে পারে, মানে রায়টাকে কমায় দিতে পারে, আবার রায়টাকে বৃদ্ধি করতে। ও দিছে 2 বছর, ও আপার কেস, আপার কোর্ট সেটাকে 3 বছর নিয়ে গেছে। তাহলে আপনি এজ এ ম্যান হিসেবে আপনি কিভাবে মনে রাখতে পারছেন? আপনি কি সেটা চেষ্টা করছেন বসে বসে যে আসলে ঘটনাটা কি ঘটছে? আমি বারবার বলছি যে চিন্তা শক্তি এখন পারান, আপনি হুবহু মুখস্থ লিখতে পারবেন না ভাইয়া, ভুল হবে কিন্তু। আপনি সাজান, আপনি বিভিন্ন ভাবে মনে রাখার চেষ্টা করেন, 2 জনের সাথে 3 জনের সাথে আলোচনা করেন যে ভাইয়া আসলে আমি এইটা বলতে চাচ্ছি, আচ্ছা আপনি ওই কথাটাই বলেন আবার দেখি। এতে কি হবে? আমি বারবার বলার চেষ্টা করছি যে এই যে শেখা, এই শেখা নট অনলি আপনার এই টাইমের জন্য শেখা। আপনি একেবারে একেবারে আচ্ছা, এই যে আমরা সিপিসি পড়েছি, একটা প্রশ্ন করি দেখি কি অবস্থা। যদি কোনো ব্যক্তি বাদী বা বিবাদী যেই হোক কোনো কিছু স্বীকার করেছে হঠাৎ করে মামলাতে, সেই স্বীকারের উপরে ভিত্তি করে আদালত রায় দিতে পারে। কত নাম্বার আদেশে বলা আছে? আপনাকে বললো মিস্টেক এক্স, ধরেন কথার কথা, আমি একটা প্রবলেমেটিক প্রশ্নের কথা বলি। মিস্টার এক্স একটা অর্থ অর্থের মোকদ্দমা করলো, কার বিরুদ্ধে? ওয়াই এর বিরুদ্ধে। ওয়াই অর্থটা পরিশোধ করে দিল। কন্ডিশন হচ্ছে 23-3 অনুযায়ী উনি কম্প্রোমাইজ ডিগ্রি করে কোর্ট থেকে মামলা উঠায় নেবে, মামলা উইথড্রল করবে অথবা কম্প্রোমাইজ ডিগ্রি হবে। সেই ক্ষেত্রে এক্স পরবর্তীতে টাকা পেয়ে গড়িমসি শুরু করলো। আপনার করণীয় কি? কত নাম্বার সেকশনে কোথায় দরখাস্ত দিবেন, কত নাম্বার আদেশে? স্যার 12-6 নম্বর আদর্শ দিবে নাকি স্যার, স্বীকারোক্তির উপর রায়? ওকে, খুব দারুণ 12 বলেছেন। আদর্শ 6। হ্যাঁ হ্যাঁ, বা দারুণ, একেবারে দারুণ কথা বলেছেন, একেবারে লেগে গেছে।
যে কোনো সময় বাদী বা বিবাদী যদি স্বীকারোক্তি হয়, সেই স্বীকারোক্তি উনি যদি কোর্টে যে বলে স্বীকার করে, উনি আপোষ করুক আর না করুক সেটার উপরে ভিত্তি করে কোর্ট রায় দিতে পারে। দেখছেন, আপনি যদি শুধু কথাটা লিখতে পারেন, পারের 6 অনুযায়ী এই কথাটা আছে, আর বাকি যা ইচ্ছে তাই লেখেন। প্রথম হেডিং বা প্রথম ওনাকে আকর্ষণ করার জন্যই এই শব্দটা ব্যবহার করেন। ইনজাংশন সম্পর্কে প্রশ্ন আজকে বলে দিলাম। ইনজাংশন সম্পর্কে প্রশ্ন মাস্ট। সেটা পার্মানেন্ট ইনজাংশন কেন জারি করা হয় না, বা পার্মানেন্ট ইনজাংশন কখন জারি করা হয়, অথবা টেম্পোরারি ইনজাংশন কোন কোন কারণে জারি করা হয়। টেম্পোরারি ইনজাংশনের ক্ষেত্রে ঠিক আছে, যদি না মানে তাহলে তার বিরুদ্ধে কি করা হবে দেখে রাখেন। ইনজাংশন সম্পর্কে প্রশ্ন মাস্ট প্রত্যেক বছরই দিওয়ানি কার্যবিধির এই প্রশ্ন পেয়ে যাবে। সো আপনাকে অন্যর সাথে কম্পেয়ার করতে হবে, কি বলেছেন কি শুনেছেন ভাই একটু বলেন তো দেখি। আমি একটু বলতে পারি, একজনের কাছে বলতে দিবেন, আবার আপনাকে বলবেন আমি একটু বলি আপনারা কথা শুনে শুনে। আমি এইভাবে সাজাইছি। আপনি একটা বিষয় নিয়ে নোট করেন, আর একটা বিষয় আর একজনকে নোট করতে বলেন। আমি তো বলি যে আপনার নিজেদের মধ্যে সৌহার্দ্যতা বৃদ্ধি করেন, আপনি জানেন ভালো, কিন্তু আপনি আপনাদের মতো কথাগুলোকে সাজান। যেই শব্দটা আপনি লিখতেই পারছেন না, যেই শব্দটা আপনার মনেই থাকে না, সেই শব্দটা বইয়ে লেখা আছে, কেন আপনাকে ওই শব্দই ব্যবহার করতে হবে, এই কথাটা আমাকে বলে। আপনাকে প্রত্যেকটি কোচিং সেন্টার, প্রত্যেকটি বই, প্রত্যেকটি জায়গা আপনাকে হাজার হাজার নিয়ে যাবে, কেন আপনি ওই শব্দগুলোকে বুঝিয়ে আপনার কথা বলছেন না? যে জায়গায় না বুঝতে পারছেন সেখানে আমাকে বলেন যে কোন কোন শব্দ ব্যবহার করবেন। তাহলে 5 জন মিলে 5টা বিষয় যদি আপনি রেডি করে ফেলেন, আর কি লাগে, ওই বিষয়ই লেখেন। অথচ এই গ্রুপে এমনও আছে যে একজন আর একজনকে চেনেই না, কখনো কথাই হয় নাই। পারবেন কিভাবে? মুখস্থ তো অত কিছু থাকবে না। এত প্রশ্নের মধ্যে আপনার কয়টা মুখস্থ থাকবে? আপনাকে ধোয়ার মতন জানতে হবে কোথায় কি থাকি কি কি আছে। এই প্রশ্নটা বিটিএসসি তে প্রশ্ন বেশি করে, এবং ছোট প্রশ্নের মধ্যে আপনাকে প্রশ্ন দিয়ে দিতে পারে। সেটা হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন থেকে প্রশ্ন করতে পারে। এক্সপার্ট ওপিনিয়ন এই জায়গা থেকে প্রশ্ন হয়। একজন ব্যক্তির স্বাক্ষর বা হস্তলিপি গ্রহণের জন্য কোন ধরনের সাক্ষী গ্রহণযোগ্য, এরকম একটা প্রশ্ন করে দেয়। অথবা আপনাকে প্রশ্ন করে দিল সাক্ষ্য আইন অনুযায়ী যারা বিশেষজ্ঞ হিসেবে পরিগণিত নয় তাদের মতামত কি অবস্থায় প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে, আপনি আলোচনা করুন। মানে সাক্ষ্য আইন অনুযায়ী যারা বিশেষজ্ঞ হিসেবে পরিগণিত নয়, বিশেষজ্ঞ কারা আমরা জানি। বিশেষজ্ঞ কয়জন? 45 নম্বর সেকশনে কয়জনের কথা বলা হয়েছে? 13 জনের কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথম কথাই হচ্ছে, তাহলে 13 জনের কথা বলে প্রথম কথাই হচ্ছে আপনি আসেন প্রথমেই বিদেশিদের আইন, বিজ্ঞান। এই যে দেখেন, আমি কথাগুলো আমি কেন আপনাদেরকে এত কথা বলছি, এই যে বিদেশি আইন, বিজ্ঞান, শরীর সম্পনীয় বা ফরেন্সিক সাক্ষ্য, ডিজিটাল সাক্ষ্য, চারুকলা, হস্তলিপি, আঙ্গুলের ছাপ, পায়ের ছাপ, তালুর ছাপ, চোখের আইরিশ, টাইপ রাইটিং, চেক এবং টেকনিক্যাল ব্যক্তির ব্যবহার বা ব্যক্তি বা প্রাণীর পরিচিত। এই যে 13টা, এইভাবে যদি আপনি মুখস্থ করেন, আপনার মুখস্থ থাকবে। গ্যারান্টি দিয়ে দিলাম যে 10টা গল্প বলার পরে, 3টা বলার পরে, 4টা বলার পরে মনে থাকবে না। কিন্তু আপনি যদি টেকনিক খাটান যে আমি সিরিয়ালটা একেবারে ওই যে বিদেশি আইন যে দিছে সেটা আমি ব্যবহার করব না, প্রথম আমার হাত থেকে শুরু করব। হাতের হস্তলিপি, কোনো চেক মেক লিখতে গেলে হস্তলিপি পরীক্ষা করতে হয়, তাহলে হস্তলিপি 1। নাম্বার 2, হাতের পরে কি, আমার অঙ্গ প্রত্যঙ্গ আগে চিহ্নিত করি। পায়ের তালু, হাতের পরে চলে গেলাম পায়ের তালু, সরি, হাতের পরে হাতের আঙ্গুলের ছাপ, তালুর ছাপ, পায়ের পায়ের ছাপ। তাহলে এই যে হাত পা নিয়ে চলে গেল, তারপরে আপনাকে সরাসরি চোখের আইরিশ, এইগুলো খুব ইম্পর্টেন্ট, ব্যতিক্রম হয়। তাহলে দেখেন, আপনাকে যদি আমি 5 দিন পরে জিজ্ঞেস করি, এমনি বলতে পারবেন যে আঙ্গুলের ছাপ, এটা ব্যতিক্রম হয়, এই জন্য এটা বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন হয়। তারপরে হস্তলিপি লেখা, এটা ব্যতিক্রম হয়। আঙ্গুলের ছাপ, তাহলে কি, হস্তলেখা, আঙ্গুলের ছাপ, পায়ের ছাপ, তালুর ছাপ, চোখের আইরিশ, কণিকা, এইগুলো। তাহলে যেহেতু হস্তলিপির কথা বলতেছে, হাতে লিখতেছে, তাহলে টাইপিস্ট যারা করে টাইপ, সেটা কেন বাদ যাবে? তাহলে টাইপিং, রাইটিং 6-7টা বলে ফেলেছি, আপনি এমনি করতে পারবেন। এখন যে টাইপ রাইটিংটা বানাইতে হচ্ছে বিজ্ঞানীরা, তাহলে বিজ্ঞানীর নাম বলে দেন। বিজ্ঞানীরা বাংলাদেশেও আছে, বিদেশেও আছে, তাহলে বিদেশি আইন সেটাও এক্সপার্ট হিসেবে ব্যবহার করা যায়। দেখেন এমনি এমনি আপনারা বলতে পারবেন যে
হস্তলিপি বা হাতের লেখা, আঙ্গুলের ছাপ, পায়ের ছাপ, তালুর ছাপ, চোখের আইরিশ, তারপরে আমি যেহেতু হস্তলিপির কথা বলছি, আমরা বলছি টাইপ রাইটিং এর কথা, বিদেশি আইন, বিজ্ঞান। দেখেন অটোমেটিকলি আপনি মনে রাখতে পারেন। তাহলে একটা অটোমেটিকলি মনে রাখার জন্য আপনি একটা টেকনিক বাইর করেন নিজে নিজে, যে কোন কোন ক্ষেত্রে হস্তলিপি। এখন যে কোনো প্রশ্ন, এখন আপনাকে প্রশ্ন করলো একজন ব্যক্তির সাক্ষ্য বা হস্তলিপি প্রমাণের জন্য কোন সাক্ষী গ্রহণের প্রয়োজন, কোন ধরনের সাক্ষী গ্রহণের প্রয়োজন, এই প্রশ্নটা করলো, আপনি আসলে এত বেশি ভালো জানেন না। কিন্তু আপনি ওই যে 13টা 2022 সালে 45 নাম্বার সেকশনে যে অ্যামেন্ডমেন্ট প্রতিস্থাপন হয়েছে, সেই 45 নাম্বার আইন অনুযায়ী আপনি ওই তো একটা বিষয় অন্তত পক্ষে জানেন। তাহলে আপনি প্রথমে লেখার সাথে সাথেই আপনি লেখেন স্বাক্ষর বা হস্তলিপির সাথেও ফরেনসিক এভিডেন্স অর্থাৎ বিশেষজ্ঞর মতামত, এইটা সহ মোট 13টা নিতে হয়। এই সিরিয়ালটা লিখে দেন। প্রশ্নের সাথে কিন্তু সঙ্গতপূর্ণ না, কিন্তু এই কথা দেখার পরেই একজন যিনি প্রশ্ন দেখছেন তার মাথায় চলে আসবে যে না, আপনার কিন্তু যদি আপনার স্পেসিফিকলি প্রশ্নের অ্যান্সার আপনি দিতে পারেন তাহলে দিতে পারলেন, কিন্তু না দিতে পারলে ওই রিলেটেড আপনার ভালো ইনফরমেশন আপনার কাছে মজুদ আছে। হ্যাঁ, আপনার আছে, আপনি মারতে চাচ্ছেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শেষ, আপনার কাছে যা যা আছে তাই তাই মারা শুরু করে দেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? ওই রিলেটেড সম্পর্কে অন্তত পক্ষে তো আপনি জানেন এই 13 জনের নাম, কোনটা জানেন। এভিডেন্স অ্যাক্টের 2022 সালের একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টে 45 ধারাটি প্রতিস্থাপন করে মোট 11টা বিষয় ছিল। তাহলে 11টা বিষয় জানেন আগে। ইজিলি মনে রাখার, যে হাত থেকে শুরু করবেন, পা থেকে শুরু করবেন, যেগুলো ব্যতিক্রম সেগুলোর কথা বলবেন, বিজ্ঞান নিয়ে আসবেন, টাইপ রাইটিং নিয়ে আসবেন, বিদেশি আইন নিয়ে আসবেন। বিজ্ঞান যখন নিয়ে আসতেছেন তার সাথে সাথে ডিজিটাল রেকর্ড নিয়ে আসেন। 10টা 12টা 10টা 9টা এমনি হয়ে যাবে। কিন্তু আপনি মুখস্থ করেন যেভাবে সিরিয়ালি দেওয়া আছে, আপনি মুখস্থ করতে পারবেন না ভাইয়া, মনে থাকবে না। আমি বারবার এই কথাটা বোঝানোর চেষ্টা করছি। এই কথাটার জন্যই আমি আপনাকে পড়ানোর আগে খালি আমি টেকনিক আপনাকে বুঝাচ্ছি, আপনি টেকনিকটা অবলম্বন করেন। যে একটা এফআইআর করতে গেলে, এই যে আমরা বারবার বলছি যে ঠিক আছে দলিল, তাহলে দলিল আমাকে মনে রাখতে হচ্ছে দলিল, মৌখিক সাক্ষী। এই দলিলকে দুইটা ভাগে বিভক্ত করতেছে, দুইটা সেকশন স্পেসিফিকলি আপনারা একেবারে বোম মারলেও এই কথা মনে থাকতেছে। 61 নাম্বার এবং 62 নাম্বার সেকশনে প্রথমত দলিলের সম্পর্কে আমার 61 নাম্বার সেকশনে দুই প্রকার দলিলের কথা বলা আছে, মাধ্যমিক এবং প্রাথমিক দলিলের কথা বলা আছে। তারপরে প্রাথমিক দলিল সম্পর্কে বলা আছে 62 নাম্বার সেকশনে, যে প্রাথমিক দলিলগুলো কি আদালতে প্রমাণ করতে হবে। এই তিনটা শব্দ, এই যে 61, 62, 63, এই শব্দগুলো আপনার জানা। এখন প্রাইমারি দলিল, প্রাথমিক সাক্ষী কোনগুলো, সেগুলো আপনি একটা লিস্ট অন্তত পক্ষে 3টা 4টা আপনার মনে ফিক্স করে রাখলেন। যে মূল দলিল কোনটা, সাব রেজিস্ট্রি দলিল হোক, বায়নানামা দলিল হোক, যেই দলিলটা প্রথম পাওয়া যায় সেইটাকে মূল দলিল বলা হয়, এটা প্রাথমিক দলিল। দ্বিতীয়ত আরেকটা খুঁজে বের করেন, তৃতীয়ত আরেকটা খুঁজে বের করেন, চতুর্থ নাম্বার আরেকটা, 3 4টা আপনি ফিক্স গেঁথে ফেললেন যে দলিল সম্পর্কে যাই আসুক প্রশ্ন। আমি প্রাথমিক মাধ্যমিকের সেকশন জানি, মাধ্যমিকের এই প্রাথমিকের এই 3টা বা 4টা আমার মনে আছে, যে এই 4টা হচ্ছে মূল দলিল। আর এই যে 5টা আমি জানি, এইগুলোকে বলা হয় কিভাবে, নকল সার্টিফাই কপি, হুবহু একটা থেকে আরেকটা তৈরি করা। এই 4 থেকে 5টা আমি মাধ্যমিক দলিল সম্পর্কে জানি। মাধ্যমিক দলিল কয়টা ক্ষেত্রে মাধ্যমিক দলিল প্রমাণ, অবশ্যই 64 নম্বর সেকশনে বললো আপনাকে যে প্রাথমিক সাক্ষীকে অবশ্যই, অর্থাৎ যে কোনো দালিলিক সাক্ষীকে আপনাকে অবশ্যই কি করতে হবে, প্রাথমিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে, মানে মূল দলিলটা প্রমাণ করতে হবে। তবে ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো, তাহলে ব্যতিক্রম কয়টা আছে, সেই ব্যতিক্রমগুলো, তাহলে দালিলিক সাক্ষী বা দালিলের সাক্ষী সম্পর্কে যা কেন না আসে, আপনার এই যে কয়েকটা বিষয় বোম মারলেও আপনার মনে থেকে কেউ ভুলাইতে পারবে না। যে এই যে দালিলিক সাক্ষী বলতে এই 3টা 4টা বিষয় জানি। দালিলিক সাক্ষীর সংজ্ঞা দিতে গেলে এই যে মেমোরি, কম্পিউটারের মেমোরিকে ইনক্লুড করছে, কত সালে করছে, এই সম্পর্কে প্রশ্ন আসলে আমি এইটা লিখি, ব্যাস হয়ে গেল। ভাই খালি টানা মুখস্থ করে যাচ্ছেন আর ওই সম্পর্কে একটু একটু করে লিখে যাচ্ছেন, পরীক্ষার হল অত সহজ না।
আপনি লিখতে পারবেন না, এই বয়স আপনার নাই। আপনি পড়তে থাকেন, শব্দ হারায়া যাবে আপনার মধ্যে থেকে, কিন্তু এই যে যেই শব্দগুলো বুলেট সৃষ্টি করেছেন, নিজের মধ্যে যে বুলেট সৃষ্টি করেছেন, সেই শব্দগুলোকে আপনি আগে গ্যাদার করেন যে এইগুলো আমি লিখবো। আইনটা হচ্ছে এরকম। তাহলে যেই খাতা দেখুক না কেন, তার অত সময় নাই যে এক্সাক্ট আপনি ওইটা কি লিখছেন কিনা, কিন্তু আপনি 45 নাম্বার সেকশনে 11টা বিষয় আপনি জানেন, সেই কথা লিখেছেন, শুরু হলো ওখান থেকেই। বিশেষজ্ঞর মতামত 45 নাম্বার সেকশনে, যেখানে হাতের লেখার ব্যাপারে আদালতকে কোনো অভিমত নিতে হলে এই বিষয়ে পারদর্শী এমনি লিখতে পারবেন যে বিশেষজ্ঞর মতামতে হাতের লেখার প্রথম, তারপর পরিচিত ব্যক্তির স্বাক্ষর, প্রত্যক্ষ কর্তৃপক্ষের স্বাক্ষর, লেখকের সাক্ষী, আদালত কিভাবে তুলনা করবে, এই বিষয়গুলোকে সুন্দরভাবে আপনি আপনার মতো করে তুললেন। কিন্তু আমি বলছি যে বুলেট পয়েন্ট আপনার কি, এই 45 নাম্বার সেকশনে আপনার বুলেট পয়েন্ট আপনি কি লিখবেন, আপনার সেই প্রিপারেশন কোথায়? তাহলে আমি কি 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 করব ওখানে, যে কি করব? এই জন্য আপনাকে বুলেট পয়েন্টগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, একজনের আর একজনের শেয়ার করতে হবে। ভাই এইভাবে মনে রাখার একটা ট্র্যাকিং আমি বের করছি ভাই, আপনিও এইভাবে 2বার বলেন, আমি 2বার বলি, এটা পরে দেখি কি হয়। জানা জিনিস, আলোচনা আছে, পিলিতে পড়েছেন, 100 বার প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে, কোনো বিভ্রান্ত সুযোগ নাই, কিন্তু আপনাকে ট্রেকিং করে রাখতে হচ্ছে। আপনার 2 ঘন্টা লেখার পরে এখন আমি আপনাকে বললাম, দেখেন আপনি 1 ঘন্টাই আমার কাছে মনে হয়, তারপরে আমি অতিরিক্ত হিসেবে 2 ঘন্টা দিলাম। একটা প্রশ্ন 2টা প্রশ্ন যখন 2 ঘন্টা আপনি লিখতে যাবেন, 2 ঘন্টা লিখতে যান বা 3টা প্রশ্ন লিখতে যান, আপনার শব্দ হারায়া যাবে নিজের মধ্যে থেকে। এখন একটু লিখতে যাচ্ছেন না, লিখতেছেন না, শব্দ হারায়া যাচ্ছে না, তারপরে কি লিখবো একটু দেখি তাহলে। হ্যাঁ, হচ্ছে কিনা এরকম? জি স্যার, হচ্ছে স্যার। শব্দ নাই, না দেখে লিখতে গেলে তো অনেকগুলো স্যার ভুলে গেছি স্যার, ওগুলো আবার হ্যাঁ, না দেখলে এবার আবার লিখতে পারি না স্যার। তাহলে আপনার শব্দ নাই। শব্দ যদি না থাকে, আপনার মনের মধ্যে যদি শব্দ না থাকে, তাহলে লিখতে পারবেন না। তাহলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে কি কি আমি লিখবো, এই দালিলিক সাক্ষী কি লিখবো। এই যে কি এর নাম বারবার বলছে ভাইয়া যে বার্ডেন অফ প্রুফ, সরি কি এর নাম টাইম ডিক্লারেশনে আমি কি লিখবো। ওই যে 8 শ্রেণীর ব্যক্তির কথা বলছে, 5 শ্রেণীর ব্যক্তির কথা বললাম, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা আমার মনে আছে কিনা, এটা আমি কিভাবে মনে রাখতেছি। মনে রাখার আমার টেকনিকটা কি আমি জানি এই সম্পর্কে, মনে তো আমাকে রাখতেই হবে, তাই না? কোন টেকনিকে আমি মনে রাখবো, কি আছে এখানে, এই শব্দগুলো কেন আমার মন থেকে হারায় যাচ্ছে, হারানোর তো কথা। আমি ভাই এইভাবে পড়ার জিনিস, আমার টেকনিকের কথা বললাম যে আমি ওইটার সম্পর্কে আমি জেনে যাব এবং ওইটার সম্পর্কে তারপরে আমি পারবো। কিন্তু আমার শব্দ মিস গেলেও, আমার কাছ থেকে মিস গেলেও, খাতাতে যেন আমার সঠিক ইনফরমেশন, অন্তত পক্ষে আমার খাতা যেন দেখলে এই ইনফরমেশন গুলো আছে, এইভাবে লিখবে। আগের কথা বাদ দেন, কে কি করেছেন, এসএসসি কি করেছেন, এইচএসসি করেছেন, অমুক করেছেন, এখন আপনার অনেক জ্ঞান বুদ্ধি, অনেক আধুনিকতার ছোঁয়া আছে, কম্পিউটার আছে, ইমো আছে, ভাইবার আছে, আমার সাথে মোবাইলে কথা আছে, কত রকম সুযোগ সুবিধা আছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। এই জায়গায় কিন্তু আটকা পড়ে যাবেন ভাইয়া, বারবার বলছি, আটকা পড়ে যাবেন, কারণ মনে কিন্তু থাকে না। মনে থাকা কিন্তু সো টাফ, বিশেষ করে আমাদের বয়সটাই এরকম। তাহলে এই জায়গা আপনি কিভাবে মনে রাখবেন, সেই মনে রাখার পদ্ধতিটাকে অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে। প্রশ্ন আমি চাই
আমি যেভাবে কথা বললাম, প্রত্যেকদিন যেভাবে পড়া দেবো, যে প্রশ্নগুলো নিয়ে পড়া দিব প্রতিদিন, ঠিক এই বুলেট পয়েন্ট পড়াগুলো আমাকে বলবেন। কি বলতে চাচ্ছেন আপনি, কি মনে রাখতে চাচ্ছেন, তা তো না বলে কি আসলে আপনি ওখানে লিখবেন, সেই কথা আমাকে বলবেন এবং লিখবেন। সময় কিন্তু যে কোনো সময় পরীক্ষার ডেট দিয়ে দিবে, হয় জুনের লাস্ট সপ্তাহে অথবা হয় জুলাইয়ের লাস্ট সপ্তাহে অথবা আগস্টের প্রথম সপ্তাহে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। পরীক্ষার ডেট যেটা হবে, আগের মতন কোনো সিস্টেম নাই যে হয়তো বা পরীক্ষা চেঞ্জ হইতে পারে, পরীক্ষার এরকম হবে সেরকম হবে, এরকম কোনো বিষয় নাই। প্রমাণের দায়িত্ব আপনাকে পাস করে আসতে হবে। ওকে, এই প্রশ্নটা সম্পর্কে আপনাকে যে ধরনের প্রশ্নই করুক, আপনাকে উত্তর দিয়ে আসতে হবে। একটা প্রশ্ন গত বছর পড়েছিল, যেই প্রশ্ন থেকে একটু প্রশ্ন কথা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে দেওয়ানি বা ফৌজদারি মামলার ক্ষেত্রে সাক্ষীর চরিত্র কতটুকু প্রাসঙ্গিক, একটা প্রশ্ন করে। অর্থ মামলায় আপনাকে একটা প্রশ্ন করতে পারে বিভ্রান্ত করার জন্য, যে অর্থ একটা মামলায় দুশ্চরিত্র সম্পর্কে সাক্ষীর গ্রহণযোগ্যতা। অর্থ মামলা কোন ধরনের মামলা, সিভিল মামলা নাকি ক্রিমিনাল মামলা? অর্থ মামলা সিভিল মামলা স্যার, অর্থ মামলা সিভিল মামলা। অর্থ সংক্রান্ত সিভিল মামলা হয়। তাহলে অর্থ সংক্রান্ত হলে সিভিল মামলা হলে, দেওয়ানি মোকদ্দমা হলে। আমাকে বলছে প্রশ্ন, দেওয়ানি এবং ফৌজদারি মামলায় সাক্ষীর যে চরিত্র সেটা কতটুকু প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য। আবার ওই একই প্রশ্ন বললো, তাহলে অর্থ মামলার ক্ষেত্রে দুশ্চরিত্র সংক্রান্ত গ্রহণযোগ্যতা আলোচনা করুন, মানে দেওয়ানি মামলার চরিত্র কতটুকু প্রাসঙ্গিক আলোচনা করুন। একই প্রশ্ন দুই ভাবে করলো। অথবা সম্ভাব্য প্রশ্ন আপনাকে করতে পারে, মামলার বিচারে পক্ষগণের চরিত্র বিচার, মামলায় বিচার পক্ষগণের চরিত্র বিচার নয়, সাক্ষ্য আইনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করুন। বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। এই প্রশ্নের উত্তর আমাদের কোথায় কোথায় আছে, যে দেওয়ানি এবং ফৌজদারি মামলার চরিত্র প্রাসঙ্গিক অথবা প্রাসঙ্গিক নয়, সেই সম্পর্কে আমরা কি জানি? আমরা জানি 52 নাম্বার সেকশন থেকে শুরু করে 52 এবং 52 থেকে 55 নাম্বার সেকশনে কোথায় প্রাসঙ্গিক কোথায় প্রাসঙ্গিক না ডিটেল বলা আছে। অর্থাৎ দেওয়ানি মোকদ্দমায় আচরণ প্রমাণ করার জন্য চরিত্র, বারবার বলছি, দেওয়ানি মামলার ক্ষেত্রে আপনার সাথে আমার জমি জমার মামলা, সেই ক্ষেত্রে আমার চরিত্র দিয়ে কি করবেন? হ্যাঁ, আমি হইতে পারি একজন চোর, কিন্তু আমার সম্পত্তির মালিক তো আমি চোর, তাই বলে আমার সম্পত্তি নিয়ে নেবেন আপনি? এই জন্য দেওয়ানি মোকদ্দমায় আচরণ চরিত্র কারোর কথাই শুনতে পারি না, নিজেরটাও শুনতে পারি না, অন্যর কথাও শুনতে পারি না। শুনতে না, আবার মাইকের সমস্যা নেই। তাহলে 52 নাম্বার সেকশন অনুযায়ী দেওয়ানি মামলাতে পক্ষগণের চরিত্র সব সময় অপ্রাসঙ্গিক বা অগ্রহণযোগ্য। ক্লিয়ার? কারণ দেওয়ানি মামলার পক্ষের যে স্বার্থ বা অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ করা হয়। কি কি দেওয়ানি মামলা? কিন্তু দুইটা বিষয়, একটা হচ্ছে রাইট অফ প্রপার্টি আর একটা রাইট অফ অফিস। এক্স্যাক্টলি। তাহলে এই দুইটা বিষয় নিয়ে মানুষের অধিকার এবং সম্পত্তি নিয়ে মোকদ্দমার বিরোধী নিষ্পত্তি করা হয়। সুতরাং চরিত্র বিবেচনা করা দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। অর্থাৎ তার চরিত্র কেমন তার উপরে ভিত্তি করে আপনি কোনো রায়কে বিবেচনা করতে পারবেন না। স্পেসিফিকলি সেকশন নাম্বার 52।
তাহলে আপনি 52 নাম্বার সেকশনে স্পেসিফিকলি উত্তর দিতে পারবেন। তবে কথা হলো দেওয়ানি মামলার চরিত্র অপ্রাসঙ্গিক হলেও কিছু কিছু ক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হতে পারে। সেটা কিভাবে হতে পারে? যদি ধরেন ওই বিষয়টা নিয়েই আলোচিত, যেমন দেওয়ানি মামলার চরিত্র কখন প্রাসঙ্গিক হবে? দাম্পত্য জীবনে পুনরুদ্ধারের মামলা হতে পারে না? যে স্বামী আগের থেকেই লুচ্চা, তার কাছে আর এই বাবা তার মেয়েকে আর পাঠাতে চাচ্ছে না, বিবাহ বিচ্ছেদ চায়, সন্তানের অভিভাবকত্ব, চরিত্র প্রাসঙ্গিক হয়। কেন? বাবার কাছে বা ধরেন মায়ের কাছে বাচ্চাকে রাখবেন, মা পিটায়, কারণ কি? তার পরকীয়া আছে, সেই ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক। এই প্রাসঙ্গিকতার কথা কোথায় বলা আছে? আমাদের সাক্ষ্য আইনে 145, 46, 53 এবং 155 সাক্ষীদের চরিত্র সম্পর্কে বলা আছে। সেক্ষেত্রে মামলার পক্ষগণের চরিত্র সম্পর্কে আমরা অবশ্যই দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, এইটাই মনে রাখেন। ব্যতিক্রমেরটা আমাদের খুব কম আসে। আর একটা প্রশ্ন আসে, তাহলে এটা কিন্তু দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক না, তবে সুযোগ দিয়েছে। সেটা হলো ফৌজদারি মামলার পূর্ববর্তী সচরিত্র সবসময় প্রাসঙ্গিক হয়। 53 নাম্বার সেকশনে অভিযুক্ত চরিত্র যদি ভালো হয় তাহলে সেটা প্রাসঙ্গিক, আর যদি অভিযুক্ত চরিত্র খারাপ থাকে তাহলে অপ্রাসঙ্গিক। খুবই সুন্দর কথা। আপনি যদি মসজিদের ইমাম হন তাহলে আগে থেকেই আপনার মসজিদের ইমাম, ক্রিমিনাল মামলাতে সে মসজিদের ইমাম, তাকে মনে করা হবে যে সে যেহেতু মসজিদের ইমাম, সে মসজিদের ভালো, তার চরিত্র ভালো। কিন্তু কিন্তু যদি চরিত্র খারাপ হয় সেটাও ক্রিমিনাল মামলাতে আপনি প্রাসঙ্গিক হিসেবে ব্যবহার করতে পারবেন না। 54 নাম্বার সেকশনে চরিত্র খারাপ সেটা অপ্রাসঙ্গিক। দেখছেন এই জায়গায় কত সুন্দর সুযোগ দিছে। ভালো কাজের জন্য সওয়াব আছে, কিন্তু মন্দ কাজের জন্য কোনো হিসাব নাই, আপনার বার নাই, যা করেন করেন, সেটা প্রাসঙ্গিক না। ক্লিয়ার? এই প্রশ্নটা আসে দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলার ক্ষেত্রে চরিত্র কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু গ্রহণযোগ্য না। তাহলে অ্যাকর্ডিং টু সেকশন আপনাকে 52 নাম্বার সেকশন অনুযায়ী দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র অপ্রাসঙ্গিক এবং অগ্রহণযোগ্য। কারণ কি? সেই কথা তো 2 লাইনে 3 লাইনে লিখে দিবেন। কারণ 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 হলো এই কথা বলছি, দেওয়ানি মামলা সবসময় পক্ষ করে সাক্ষ্য এবং অধিকার নিয়ে। এই জায়গায় আপনাকে ঠিক কিছু কথাবার্তা আপনাকে রেডি রাখতে হবে। স্যার সাউন্ড কমে গেল স্যার। কমে গেছে স্যার। ফোন আসছে, ফোন। কি অবস্থা, শোনা যায় না? স্যার আগের থেকে স্লো। এখন শোনা যায়? জি স্যার। আর চরিত্র অপ্রাসঙ্গিক হলো কোথায়, আর চরিত্র প্রাসঙ্গিক হলো কোথায়? সরাসরি বলে দিতে পারে দেওয়ানি এবং ফৌজদারি মামলায় চরিত্র কতটুকু প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য আলোচনা করুন। ফৌজদারি মামলায় অভিযোগকারী বা ফরিয়াদির চরিত্র কি প্রাসঙ্গিক? অভিযোগকারী সুলতান আপা কিছু বললো। ওনার মনে হয় মোবাইলের সমস্যা। এই সমস্যাটা আমাদের জগবন্ধু তার এক সময় ছিল, সে রিকভারি করেছে, মোবাইল চেঞ্জ করেছে। সুলতান আপার ওই একই সমস্যা মনে হয় আছে। তাহলে যদি আপনাকে প্রশ্নটা উল্টা করে দেওয়া হয়, অর্থ মামলায় দুশ্চরিত্র সংক্রান্ত সাক্ষ্যের গ্রহণযোগ্যতা আলোচনা করুন অর্থের মামলা, তাহলে 52 এবং 55 নাম্বার সেকশন, অর্থাৎ 52 এবং সাউন্ডটা মনে হয় কমে গেছে স্যার। জি, সাউন্ডটা কম মনে হচ্ছে। হঠাৎ করে কি সাউন্ড কম মনে হচ্ছে? এখন ঠিক আছে। এখন ক্লিয়ার স্যার। দাঁড়ান,
স্যার আমাদের যায় জি স্যার, কষ্ট স্পষ্ট স্যার। স্যার কষ্ট এখন শোনা যাচ্ছে স্যার, কিছুক্ষণ আগে শোনা যাচ্ছিল না। জি তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রশ্নের অ্যান্সার কিন্তু মাত্র 3-4টা সেকশন, 52, 53, 54 এবং 55। এই 3টা সেকশনে আছে, কিন্তু পৃথিবীর সমস্ত কথাবার্তা এর মধ্যে লিখে রাখছে। যতগুলো বই পাবেন সমস্ত পৃথিবীর কথাবার্তা লিখে রাখছে। আপনার পিলির বই যার কাছে আছে, সেই পিলির বই দিয়ে দেখেন কোথায় প্রাসঙ্গিক, কোথায় অপ্রাসঙ্গিক, কোথায় কি লেখা আছে। উত্তর প্রদান প্রসঙ্গ ছাড়া পূর্ববর্তী অসর চরিত্র প্রাসঙ্গিক নয়, 54 নাম্বার সেকশন। আর 55 নাম্বার সেকশন খুবই গুরুত্বপূর্ণ, যেটার কথা বললাম, ক্ষতিপূরণের প্রভাবকারী চরিত্র, অর্থাৎ দেওয়ানি মামলায় কোনো ব্যক্তি চরিত্র যদি এরূপ হয় যে ওই ব্যক্তির ক্ষতিপূরণের পরিমাণকে প্রভাবিত করে, তবে তা প্রাসঙ্গিক। যেই প্রশ্নটা বারবার আসার চেষ্টা করেছে, ক্ষতিপূরণ মানে অর্থের মোকদ্দমা হইতে পারে, ক্ষতিপূরণের মোকদ্দমা হইতে পারে, যেখানে অর্থের সাথে ক্ষতির সাথে সরাসরি রিলেটেড, সেই ক্ষেত্রে দেওয়ানি মামলাটাও কিন্তু কি হবে, প্রাসঙ্গিক হবে। যেই কথাটা আমাদের ব্যাখ্যাতে চরিত্র শব্দ দ্বারা খ্যাতি বা স্বভাব উভয়কে বোঝানো হয়ে থাকে। চরিত্র দ্বারা শুধুমাত্র সে একজন খারাপ চরিত্রের অধিকারী বলতে শুধুমাত্র তার খারাপ চরিত্রকেই বোঝানো হয়। আমরা মনে করি তার শুধুমাত্র সেক্সুয়াল ব্যাপারটাই খারাপ, এই জন্যই তাকে খারাপ চরিত্র বলা হয় না। চরিত্র বলতে, চরিত্র শব্দটা খ্যাতি, খ্যাতি বা স্বভাব উভয়কেই বোঝানো হয়ে থাকে। এই ক্ষেত্রে চরিত্র শব্দটা ব্যাখ্যা করা হয়েছে সেই ব্যাখ্যা অনুযায়ী। সো আপনার এই প্রশ্নটাকে প্রথমত আপনি দেওয়ানি এবং ফৌজদারি মামলায় কতটুকু গ্রহণযোগ্য সেই সম্পর্কে আপনি আলোচনায় নিয়ে আসেন। দেওয়ানি মামলায় বাদী বা বিবাদীর চরিত্র সম্পর্কে 52 থেকে 55 নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে। অ্যাকর্ডিং টু সাক্ষ্য আইন 1872 সাল। যেই আইন সম্পর্কে লিখবেন অবশ্যই সাল লিখবেন। দ্বিতীয়ত হচ্ছে অ্যাভেলেবেল, আমি যে বিষয়টা দেখছি, অ্যাভেলেবেল খাতা দিবে, কিন্তু একটা শব্দের গায়ের উপরে যেন আর একটা না উঠে যায়, শব্দগুলো যেন মারামারি না লেগে যায়, একটু ফাঁকা ফাঁকা করে সুন্দরভাবে লিখবেন। 1.50 অর্থাৎ লাইন স্পেস, যারা কম্পিউটার ভালো জানেন 1.5 সর্বনিম্ন লাইন স্পেস দিয়ে করতে হয়। সুপ্রিম কোর্টে কোনো দরখাস্ত দিতে হলে আপনাকে দিতে হবে 2। কত লাইন স্পেস 2, দেখতে মনে হয় ফাঁকা 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 করে লিখেছে, কিন্তু আপনাদের যে লেখা 0. লাইন স্পেস আছে 0.5 অধিকাংশই। বোঝেন লাইন স্পেস? জি স্যার, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব স্যার। একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব। কম্পিউটার ভালো জানেন কে? নিজে দরখাস্ত লেখেন, নিজে সবকিছু লেখেন কে? লেফটে কত দিতে হয়, একটা লিগ্যাল সাইজ পেজ কত, সেটআপ কি জানেন? লেফটে কতটুকু, রাইটে কত, বাটমে কত, উপরে কত, কে জানেন? এই যে দরখাস্ত লিখতে দিবে, লেফটে স্যার 2 ইঞ্চি, আর টপে স্যার হলো আন্দাজে আন্দাজে কথা বলেন না, জানেন কি কেউ লিগ্যাল সাইজটা কতটুকু হয়? আপনি যখন এই যে উত্তরগুলো লিখবেন, একটা রিভিশন লিখবেন, লিগ্যাল সাইজ পেজ কি, লিগ্যাল সাইজ পেজ কি, A4 সাইজ পেজ কি, স্টাম্প সাইজ পেজ কি, ইনভলভ সাইজ। জি দেখছেন, তাও তো একজন পাইলাম। আর কি কারোর জ্ঞান আছে এই সম্পর্কে? স্যার উত্তরপত্রে স্যার উপরে স্যার 3 ইঞ্চি, আর বাম পাশে স্যার 2 ইঞ্চি, আর ভাঁজ করতে হবে স্যার 1/2 ইঞ্চি। এই দিয়া মোটামুটি কভার করে লিখবো, তাই তো? জি স্যার। আপনি নাই আপনার মতো করে সাজাইছেন, আর কেটা সাজাইছে? জানেন না তো? বলছিলাম যে লিগ্যাল সাইজ পেজ লেখেন, লিগ্যাল সাইজ দিয়ে লেখা শুরু করেন। কয়জন লিগ্যাল সাইজ পেজ কিনছেন?
স্যার আমরা কিনছি স্যার। কয়জন কিনছেন? লিগ্যাল সাইজ পেজ ওই খাতা কিনতে হবে কেন? লিগ্যাল সাইজ পেজ তো ইয়াতে পাওয়া যায়, যে কোনো কম্পিউটারের লাইব্রেরিতে যে বলবেন লিগ্যাল সাইজ পেজ দেন, তাই তো হয়। আর এটা শর্ট আছে স্যার, অরিজিনাল হ্যাঁ, বাজারে যেটা বাজারে যেটা পাওয়া যায় স্যার এটা হলো 8.5 ইঞ্চি বাই 14 ইঞ্চি। অরিজিনাল লিগাল সাইজ 8 ইঞ্চি বাই 14 ইঞ্চি। যেটা পায় সে খাতা তো আর পাচ্ছেন না, অন্তত তোমাকে লিগ্যাল সাইজ হলে তাও তো বুঝতে পারবেন যে কি ঘটনা কি করছে। পাওয়া যায় স্যার, এখন অ্যাভেলেবেল স্যার, এই যে লিগাল সাইজ খাতা অ্যাভেলেবেল, কিনতে পাওয়া যায়। ওকে, যাদের পাওয়া যায় তাদের সংগ্রহ করতে থাকেন। সো এই দুটো প্রশ্ন এখান থেকে কিন্তু প্রশ্ন দিওয়ানি মোকদ্দমা এবং ফৌজদারি মোকদ্দমায় কতটুকু প্রাসঙ্গিক আপনার কাছে মনে হয়ে থাকে, যেই বইটাই আপনি ফলো করতেছেন আমার কাছে দেখাবেন, দেখবেন যে প্রশ্ন কত বড় দেওয়া আছে, একই কথা বারবার লেখা আছে, কিন্তু আপনার এত বারবার লেখার দরকার নেই। আপনার প্রশ্নের মার্ক মাত্র 3, প্রশ্নের মার্ক মাত্র 4। সুতরাং কোথায় কি লেখা আছে শুধু আপনি বুলেট পয়েন্ট সংগ্রহ করেন এবং এই সম্পর্কে জানার চেষ্টা করেন, একেবারে পরিপূর্ণ ধারণা আপনি অর্জন করেন। তা না হলে কিন্তু কোনোভাবেই আপনি লিখতে পারবেন না, শব্দ কিন্তু হারায় যাবে। বারবার বলছি, শব্দ কিন্তু আপনার কাছ থেকে হারায় যাবে, আপনি টেরও পাবেন না। বারবার একটা প্রশ্ন আসতেছে, এখান থেকে প্রশ্ন করে বারবারই প্রশ্ন আসতেছে যে দেওয়ানি মোকদ্দমায় কোন ঘটনা দ্বারা প্রমাণ করতে করা প্রয়োজন, কোন ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই, আলোচনা করুন। এই কথা বললো, দেওয়ানি মোকদ্দমায় কোন ঘটনা প্রমাণ করার প্রয়োজন, কোন ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই, এরকম একটা কথা বললো। আপনাকে যদি এই কথাই বলে যে যেই সকল বিষয়ে আদালত অবশ্যই বিচারকের দৃষ্টিতে নিতে হবে, একেবারে দারুণ ইম্পর্টেন্ট জুডিশিয়াল নোটিশ, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কয়টা বলতে পারবেন? মোটে 11টা জুডিশিয়াল নোটিশের ব্যাপারে বলা আছে 57 নম্বর সেকশনে। কয়টা বলতে পারবেন? 11টাই হচ্ছে স্যার। হ্যাঁ, স্যার 11টাই হচ্ছে। জুডিশিয়াল নোটিশ কিভাবে মনে রাখা যায়? সরাসরি মনে রাখবেন। আমরা এই সামনে আর কিছু বলবো না, আমরা সামনে অনেক কিছু পড়েছি। আমি আপনাকে প্রশ্ন স্পেসিফিকলি দিয়ে দেবো, স্পেসিফিকলি আপনার কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করবো। আমরা বার্ডেন অফ প্রুফে কালকে চলে যাব। বার্ডেন অফ প্রুফ 101 থেকে শুরু করে এখান থেকে প্রশ্ন আসবে। আমার প্রশ্ন থাকবে দুইটা, লিখতে হবে একটা, এই দুইটার মধ্যে আবার 4টা প্রশ্ন, এই একটার মধ্যে আবার 4টা প্রশ্ন থাকবে। তো আমরা কি কি প্রশ্ন করছি, কি কি গোছাচ্ছি, আপনি কি গোছাচ্ছেন, আপনি কি লিখতে চাচ্ছেন স্পেসিফিকলি, সেটা আমি দেখতে চাই, সেটা আমি শুনতে চাই। পড়া বুঝানোর, পড়া জানানোর কোনো এখন সুযোগ নাই যে এত একেবারে আপনি এই জুডিশিয়াল নোটিশ আমি প্রত্যেকটি পয়েন্ট বলবো আর আপনি খালি শুনতে থাকবেন, এই কথাটা বলবো না, এটা আপনি জানেন। জি সুলতান আপা। স্যার আমি শুধু যদি মানে ডকুমেন্টের ক্লাসটা পাইনি, শুধু একটু সামারি যদি করতেন, সামারি। সবগুলোই প্রত্যেকটি বিষয় বলবো আবার, কিন্তু যেটা চলে গেছে সেটা আপাতত না, সবগুলোই বলবো, কিন্তু আমাদের শেষ করতে হবে। সবগুলোই বলবো, কিন্তু আপনাকে স্যার রেকর্ড করা আছে, উনি চাইলে শুনতে পারেন। ওকে, আর আপনার রেকর্ড করা আছে, শুনতে পারবে। রেকর্ডটা একটু দিয়েন তো মুফাসসিরুল ভাই, একটু রেকর্ড দেওয়া লাগবে কে? ইউটিউবে যাবেন, ইউটিউবে আপা একটু কষ্ট করে আপনি খুঁজে নেবেন। আচ্ছা, আমি একটু শুনতে চাই। আমার কেন যেন আবার আজকের থেকে কেউ অবিশ্বাস সৃষ্টি হচ্ছে মানুষের উপরে বেশি। একজনকে একটা কাজ করতে দিছি, সে একেবারে উল্টা পাল্টা করে এখন আর এক বিপদ দাঁড় করায় দিছে। যে রিভিশন আদালতের ক্ষমতা কি আলোচনা করুন, দায়রা জজ এবং হাইকোর্ট ডিভিশনের রিভিশন ক্ষমতা আলোচনা করুন। আপনি কি বলবেন, আপনার কি জানেন বলেন। স্যার রিভিশন হচ্ছে, যদি দায়রা আদালত আমরা বলি, দায়রা আদালত দুইটি আদালত রিভিশন করতে পারে অ্যাকর্ডিং টু সেকশন হচ্ছে 439 এবং 439 ক অনুযায়ী। জি, 439 ক হচ্ছে দায়রা আদালত আর 400 হচ্ছে যে 39 হচ্ছে হাইকোর্ট ডিভিশন। এর আগে 435 থেকে আমাদের শুরু করতে হবে, যখন
রিভিশনের আবেদন করা হয়, তখন ওই আদালত 435 অনুযায়ী এলসিআর অর্থাৎ কল ফর লোয়ার কোর্ট রেকর্ড কল করে। হুম এরপরে স্যার রিভিশন আদালতের যদি আমরা ক্ষমতা বলি, তাহলে অ্যাপিলেট আদালত, আপিল আদালত যে ক্ষমতাটা ইউজ করতে পারে, রিভিশন আদালত সেম ক্ষমতা ইউজ করতে পারে। আপিল আদালত 423 অনুযায়ী দ্বন্দ্ব হচ্ছে বাড়াইতে পারে, কমাইতে পারে। আবার 427 অনুযায়ী হচ্ছে যে ওকে রিমান্ডে পাঠাতে পারে। 428 অনুযায়ী পুনরায় অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। রিভিশন আদালতও এই কাজ করতে পারে। শুধুমাত্র রিভিশন আদালত যেটা করতে পারে না, সেটা হচ্ছে যে 439-এর 4 অনুযায়ী কোনো খালাসের আদেশকে দ্বন্দ্বে রূপান্তর করতে পারে না। ভেরি গুড। এরপরে বলেন, আরো খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে। আর কি আছে স্যার হুম একটু কি প্রথম পারে থেকে- কি পারে না এইটা আইডেন্টিফাই করতে পারছেন আগে? কি পারে আর কি পারে না উনি? রিভিশন আদালত কে বলেন তো? স্যার স্যার রিভিশন আদালত কে? রিভিশন আদালত হচ্ছে যে উচ্চ আদালত। কয়টা কোর্ট রিভিশন বাংলাদেশের রিভিশন আদালত কয়টা আছে? দুইটা আদালতকে রিভিশন বলে। একটা হচ্ছে যে যদি আমরা ফৌজদারি বলি তাহলে দায়রা জজ আদালত, আর একটা স্যার হচ্ছে যে হাইকোর্ট বিভাগ। আর যদি সিভিল আমরা বলি তাহলে জেলা জজ আদালত আর হচ্ছে যে হাইকোর্ট বিভাগ। না আর আমি রিভিশন সিভিল শুনতে চাচ্ছি না, ক্রিমিনাল শুনতে চাচ্ছি। তাহলে আপনার শুরুটাই তো এরকম হতে পারে। রিভিশন লেখার শুরুতেই বাংলাদেশের আইনে ফৌজদারি কার্যবিধিতে 1998 সালে টিভি চালায় কারা? টিভি কার চলে? 39 এবং 39-এর ক অনুযায়ী দুইটা কোর্টকে রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশের একটা বাংলা উপরে লেখেন বাংলাদেশ রিভিশন ক্ষমতা দিয়ে দুইটা তীর চিহ্ন দিয়ে আমি বারবার বলছি যে আপনি ভেরিয়েশন আনেন। দুই কথা লিখে দিলেন হাইকোর্ট ডিভিশন, সাথে নিচেই লিখে দিলেন সেকশন ধারা কত 439। আবার ঠিক একই ভাবে গোল দিয়ে ঠিক আছে তীর চিহ্ন দিয়ে বললেন, একটা টিক দিয়ে রেখে দিলেন দায়রা জজ ধারা 439-এর ক। আপনি ডিটেইলস লিখতেছেন, কিন্তু প্রথমেই যখন উনি ওইটা দেখবে তখনই উনি নজরে পড়ে যাবেন আপনি যে না হাইকোর্ট এবং দায়রা জজের উনি রিভিশন পাওয়ার বলছে। জি স্যার। তারপরে স্যার রিভিশনের যে ক্ষমতাগুলো করতে পারে না যেটা স্যার, সেটা হচ্ছে যে যদি ম্যাজিস্ট্রেট কোর্ট কোনো যদি প্রথম কথা মনে রাখার চেষ্টার পদ্ধতি বের করেন। বারবার আমি বলতেছি যে আন্দাজে বলার দরকার নাই, পদ্ধতি চিন্তা করেন। প্রথম কথা হচ্ছে নিম্ন আদালত যে বিচার করছে সেই বিচারে ভুল আছে। প্রথম জিনিস, ভুল যদি থাকে উনি কি করতে পারবে? আবার নিম্ন আদালতকে বলতে হবে ভাই তুমি আবার পুনরায় কি করো, আবার সঠিক করে দাও। সঠিক করে দাও। এটাকে বলা হয় কি নিম্ন আদালতের রিমান্ডে পাঠানো, মামলাটা আবার শুনানির জন্য সাক্ষী গ্রহণ করার জন্য পাঠাবে। এটা নিম্ন আদালতকে নির্দেশ দিতে পারে। তাহলে একটা কথা বলে দিলেন, আপনি জানেন যে উনি হচ্ছে উচ্চ আদালত আর উনি হচ্ছে নিম্ন আদালত। তাহলে প্রথম কথাই কিন্তু বলে দিতে পারলেন আপনি নিম্ন আদালতকে যে আপনি নতুন করে আবার সাক্ষী গ্রহণ করেন। 428 নাম্বার সেকশনের সাক্ষী গ্রহণ করার কথা একেবারে সুন্দরভাবে বলেছে। দ্বিতীয় ব্যাপারটা আপনি দেখতেছেন যে আপনার কাছে রিভিশনের জন্য আসছে বা আপিলের জন্য আসছে, দুইটা মিশায়া পড়বেন। তাহলে আসামি তো জেলে থাকতে পারে, তাহলে ওকে জামিনের একটা ক্ষমতা দেন। তাহলে 426-এ যদি 1 বছরের এই কথা যদি লিখে দেন যে আপিল আদালতের প্রথম ক্ষমতা হচ্ছে আসামি যদি 1 বছরের উপরে হয় আপিল আদালত আপিল অর্থাৎ পেন্ডিং আপিলে, শব্দটাই লিখে দিলেন পেন্ডিং, বাংলায় লিখে দিলেন পেন্ডিং আপিলে 1 বছরের উপরে হলে জামিন প্রদান করতে পারে অ্যাকর্ডিং টু সেকশন 426। এই কথা যখন বলে ফেলবেন তখন মনে করবেন যে এই ছেলে কোর্টে যায়, খাতা তো দেখবে প্র্যাকটিশনাররা, জাজরা, জাস্টিসরা। তাহলে এই এক কথাই আপনার উপরে ভরসা, তারপরে খালি কলম এরকম টিক দিয়ে যাবে। তাহলে আপনি বুলেট প্রুফ সৃষ্টি করেন যে আপিল সম্পর্কে কথা বলবো বা রিভিশন সম্পর্কে। আপিলের যেমন 426 আর রিভিশনের তেমন হচ্ছে 435।
যেমন নথিও কল করতে পারে, আবার জামিন জামিন অতিরিক্ত সাক্ষী গ্রহণ করতে পারে। তারপরে আপনি আসেন যে ওনার ক্ষমতাটা কি, উনি কি করতেছেন। কখনো সাক্ষী যেই সাজা দিচ্ছেন সেই সাজাটাকে বাড়াইতে পারে, সেই সাজাটাকে কমাইতে পারে, হ্যাঁ, জি স্যার। আবার সেমও রাখতে পারে, নিম্ন আদালত রায়টাকে সেমও রাখতে পারে। এটাও তো তার একটা ক্ষমতা। আমি রাখবো কি না রাখবো সেটা তো আমার ক্ষমতা নাকি? জি স্যার। তাহলে এই যে আমি যে কথা আপনাকে মনে রাখার কথা বলার চেষ্টা করতেছি, যে আপনি আইডেন্টিফাই করেন আপনি আসলে কি পয়েন্টটা লিখতে চাচ্ছেন, তারপরে আপনার মুখস্থ করার চেষ্টা করেন, ভাই খুব সহজে আপনার লিখতে পারবেন। না হলে কিন্তু মহাবিপদ হতে পারে। নারাজি কি, কখন নারাজি দেওয়া হয় বলেন, আপনিই বলেন। স্যার, নারাজি হচ্ছে যখন পুলিশ তদন্ত প্রতিবেদন দেয়, তখন হচ্ছে ওই ইনফরমেন্ট যে আছে তার যদি মনোভূত না হয় তাহলে স্যার নারাজি প্রতিবেদন দিয়ে দেয়। নারাজি প্রতিবেদন দিয়ে দেয়, এটা এখন সত্য। নারাজি প্রতিবেদন হয়, নারাজি দরখাস্ত নারাজি দরখাস্ত দিতে হয়। নারাজি দরখাস্তটা কি, নারাজি দরখাস্ত কিভাবে হয়? এক কথায় উত্তরেই ওই যে খাতা আমি দেখবে তাকে, হ্যাঁ, আকর্ষণীয় এটা করে দিবে। রাজি না ইনফরমেন্ট, হ্যাঁ যে আমি ওটা মানি না, ওই প্রতিবেদন মানি না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমি মানি না। নারাজি শব্দের অর্থ আমি মানি না, অর্থাৎ যেই ল এনফোর্সমেন্ট এজেন্সি, ওইভাবে ল এনফোর্সমেন্ট এজেন্সি না বললেও যাকে আদালত প্রতিবেদন দিয়েছে তার প্রতিবেদনে যদি ইনফরমেন্ট অথবা ওই অভিযোগকারী ওই প্রতিবেদনের সংক্ষিপ্ত হলেই উনি নারাজি দিয়ে থাকেন। আর নারাজিটা গ্রহণ করা হয় অ্যাজ নতুন মামলা যেভাবে হয় ঠিক সেইভাবে নতুন করে 200 ধারায় জবানবন্দি কিন্তু প্রয়োজন হয়। তাহলে আপনি নারাজি শব্দটা বলার সাথে সাথে 2-4 লাইন যখনই দেখবেন, এমন শব্দগুলো লিখবেন যেন আপনি কোর্টে রেগুলার যাচ্ছেন। সেই শব্দগুলো খুঁজে বের করতে হবে, আমার কাছ থেকে শুনতে হবে, নোট নিতে হবে, কেন কি সমাচার। ওই 2-4-10টা লাইনই আপনাকে অনেক দূরে নিয়ে যাবে ভাইয়া। আর বাকি যতগুলো আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম যে দেখবেন এত বড় 10 লাইনের, গত বছরও যারা রিটার্ন দিচ্ছে তাদেরকে আমি পড়াতে যাই যখন, ভাইয়া কোন বই থেকে লিখবো এত কথা, তখন আমরা শুরু করলাম যে কোনো একটা বইয়ের লেখকের, ধরেন আমরা সেই মিস্টার ওই কি আর নাম, ব্রায়ান সোবায়ন সাহেবের বই আমরা দেখা শুরু করলাম। দেখলাম যে মূল আইনের 2-3টা কথা 2-4টা লাইন লেখার পরে উনি অসংখ্য কথা, একই কথা বারবার লিখে আসছে। ভাই আপনার এত কথা লেখার প্রয়োজন নাই, মূল কথা আপনি লেখেন, মূল সেকশন গুলো লেখেন, খুব সুন্দরভাবে আপনি অ্যান্সার করতে পারবেন, বিয়ামানিল্লাহ আপনি পাস করবেন, টেনশনের কোনো কারণই নাই। স্যার একটা কথা ছিল, জি বলেন। নারাজি যখন আপনার আপনার হচ্ছে যখন সংবাদদাতা নারাজি পিটিশন করে, সেক্ষেত্রে কি আপনার জজ সাহেব কি বাড়তি কোনো ধারা অ্যাড করতে পারে কিনা, যে ধারাগুলো ছিল এখানে একটা প্রশ্ন আছে। নারাজি একটা জিনিস আর বাড়তি সেকশন একটা জিনিস। আমি নারাজি দিচ্ছি, আমি নারাজি, আমাকে যখন ওই ব্যাপারটা আমি বুঝছি, কিন্তু যখন নারাজি পিটিশন করছে আপনার ইয়ার ভিতরে যে সেকশন গুলো ছিল না, তখন এরা আর একটা সেকশন বাড়াইছিল আর কি। আমি ওই যে মামলাটার কথা বলছিলাম, ওইটা কি মানে কি ক্ষেত্রে মামলাটা ইয়াটা ধারাটা অ্যাড করছিল, প্রতিবেদনের পর আর একটা সেকশন অ্যাড করছে আর কি। আপনার নারাজি যখন হয় তখন এটা যে কথা বললাম একেবারে নতুন একটা মামলার মতন সবকিছু হয়, আপনাকে 200 ধারায় জবানবন্দি দিতে হয়। লর স্টুডেন্ট আইনজীবী গত বছর পাস করছে, এতবার কেটে দিতেছি, শালা মানুষের বিবেক জ্ঞান কি, কারণ 7বার ফোন দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, এদের কি শিক্ষা দিবেন? 2বার আমি কখনো কোনো মানুষকে 2বার ফোন, এই হচ্ছে আপনাকে যে কোনো সময় যে কোনো প্রশ্ন বলার। এখন ধরেন আপনাকে প্রশ্ন বলতে, ওই যে সেই প্রশ্নটাই আপনাকে বলতে বলা হলো যে সকল, ওই যে যেই প্রশ্নটা আমাদের 17 এবং 17 নম্বরে 24 অ্যাডমিশন, হ্যাঁ অ্যাডমিশন কি
কনফিউশন কি প্রশ্ন করলো, অ্যাডমিশন কি, কনফিউশন কি? সকল কনফিউশনই অ্যাডমিশন, কিন্তু সকল অ্যাডমিশনই কনফিউশন না। কি উত্তর দিবেন? আপনার কি গোছালো আছে? অ্যাডমিশনের সংজ্ঞা কি বলেন, যে কোনো একজন বলেন। বলেন মনিরুল ভাই, বলেন অ্যাডমিশন কি? আর ক্লিয়ার গুলো আমি বলতে স্যার পারি অ্যাডমিশন হচ্ছে স্যার বলেন কোনো কয়টা বিষয় লিখিত বা অ্যাডমিশন সম্পর্কে আমি কি বলছি? অ্যাডমিশন সম্পর্কে তিনটা শব্দ বলছি, যে তিনটা শব্দ মনে রাখলে অ্যাডমিশন বলেন। বলেন অ্যাডমিশন আপনার মতো করেই বলেন। জি, আপনার মতো করেই বলেন। কই শোনা যাচ্ছে না ভাই? কিছুই তো শুনতে পাচ্ছি না। জগবন্ধুদা বলেন অ্যাডমিশন কি? আমি ভাই যখন প্রশ্ন জিজ্ঞেস করি তখন কি সবার নেটওয়ার্ক চলে যায়? আর মৌখিক লিখিত ডিজিটাল রেকর্ডের মাধ্যমে যে বিশ্বাস বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যে সাক্ষ্য দেবে, এটাই স্যার মৌখিক সাক্ষ্য। বিচারিক বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় যে ইঙ্গিত ইঙ্গিত নির্দেশ করে, জি স্যার। তাকে বলা হয় কি? অ্যাডমিশন। স্বীকৃতি স্যার। অ্যাডমিশন অ্যাডমিশন এবং কনফিউশনের মধ্যে পার্থক্য কি? স্যার অ্যাডমিশনটা তো স্যার পরবর্তীতে স্বীকৃতি হয় স্যার, স্বীকারোক্তি হয় স্যার। স্যার এই এটা ওই অ্যাডমিশনটা দেওয়ানি মামলার ক্ষেত্রে এবং ফৌজদারি ক্ষেত্রে এই পড়লে কি কি লিখবেন? হ্যাঁ, স্যার কনফিউশনটা স্যার ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, আর স্বীকৃতিটা স্যার দেওয়ানি এবং ফৌজদারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য। জি, আর কনফেশনটা যিনি দিবেন শুধু তারই বিপক্ষে ব্যবহার করা যাবে, আর অ্যাডমিশনটা পক্ষে বিপক্ষে দুইভাবেই ব্যবহার করা যাবে। এইটুকুই। স্যার আরো তো আছে স্যার। হ্যাঁ বলেন। যেমন অ্যাডমিশনের যে পরিধি স্যার, অ্যাডমিশনে হচ্ছে যে আচ্ছা, 17 নাম্বার এই যে থেকে এই যে গোলাম কিবরিয়া ভাই, ওনাকে আমার পছন্দ হয় কিসের জন্য জানেন? উনি বলতে পারুক আর না পারুক, যতটুকু বলুক ওনার কথা স্পষ্ট শোনা যায় এবং টনটনা গলা। আচ্ছা, গলা একটু সাউন্ড খারাপ হতে পারে, কিন্তু মোবাইল কেন খারাপ? শব্দই আসে না। কোন কোন বিষয়ের উপরে সাক্ষী দেওয়া যায় বলেন, গোলাম কিবরিয়া ভাই বলেন। স্যার প্রথমে কি আমরা অনেক কিছুই বলা যায় স্যার, যদি শুরু করি যে অ্যাডমিশন 17 নাম্বার সেকশন থেকে 31 নাম্বার সেকশন পর্যন্ত আলোচনা করছে, কিন্তু কনফেশন 24 থেকে 30 পর্যন্ত আলোচনা করছে। আবার অ্যাডমিশন কিন্তু চূড়ান্ত প্রমাণ নয়, এটা এস্টুপেল তৈরি করে, কিন্তু কনফেশনের ভিত্তিতে স্যার আপনি কাউকে সাজা দিতে পারবেন। এটা হচ্ছে যে, কিন্তু অ্যাডমিশনের ভিত্তিতে মানে চূড়ান্ত, যেহেতু অ্যাডমিশন শুধু এস্টুপেলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপরে স্যার হচ্ছে যে অ্যাডমিশনের পরিধিটা অনেক ব্যাপক, কনফিউশনের জায়গাগুলো অনেক কম। তারপরে ওই ভাই যেটা বললো যে কনফেশনটা শুধুমাত্র ফৌজদারি মামলায় ব্যবহৃত করা হয়, আর অ্যাডমিশনটা ফৌজদারি এবং দেওয়ানি উভয় মামলায় ব্যবহার করা হয়। চোরাই চুরির দায়ে অভিযুক্ত এ কে দেখা গেল যে সে চোরাই মাল বি কে দিল, আবার বি এর স্ত্রী কে দিল। মানে প্রথমত এ চুরি করছিল, চুরি করে বি কে দিছে, বি আবার এর স্ত্রীকে দিছে। দেওয়ার পরে বি বলল যে এ বলে দিয়েছে আপনি এটা লুকিয়ে রাখবেন। এই যে চোরাই মাল বির কাছে পাওয়া গেল, ধরেন হচ্ছে দেওয়ার আগেই বির কাছে পাওয়া গেল, কত নাম্বার সেকশন অনুযায়ী এইটাকে সাক্ষী হিসেবে আপনি গ্রহণ করবেন বা প্রাসঙ্গিক হিসেবে গ্রহণ স্যার করবেন? 114 এ, সরি স্যার 114 এক। কেন? স্যার চোরাই মাল যার কাছে পাওয়া যাবে স্যার, তাকে আমরা কি করব? ধরে নেব যে সেই চোর। কিন্তু পরবর্তী আচরণ আমরা সেকশন 8 এ পড়েছিলাম যে পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ, চোরাই মাল তার কাছে, তাহলে ওইটাও বলতেন
চোরাই মাল যেহেতু তার কাছে আছে, আর মানে পরবর্তী সময়ে সে লুকানোর জন্য এর স্ত্রীকে দিচ্ছে, দেওয়ার চেষ্টা করছে, এর মানে তার যে পরবর্তী আচরণ সেটা কি নির্দেশ করে না যে সে অপরাধী? জি স্যার। তাহলে পূর্ববর্তী পরবর্তী আচরণ, উদ্দেশ্য, প্রস্তুতি, অর্থাৎ মোটিভ, প্রিপারেশন, প্রিভিয়াস এন্ড সাবসিকুয়েন্ট কন্ডাক্ট যেটার কথা বলেছিলাম সেটা প্রাসঙ্গিক 8 নাম্বার সেকশন বলা যেত না? জি স্যার। জি ঠিক স্যার। আছে, আপনি খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন। 114 টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড কোথায় কোথায় ব্যবহার করা হয়, কি কারণে ব্যবহার করা হয়, আর কোথায় ব্যবহার করা হয় না জানেন? স্যার একটা বলছিলেন যে আসামি শনাক্তকরণে, যেমন আসামিকে আফসা আফসা বোঝা যাচ্ছে না, এই যে আসামি শনাক্ত করার জন্য টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড করা হয়। শুধু খালি আফসা আফসা এইটাই, আর কোনো কারণ নাই? সেদিন তো এতটুকুই কি কি যেন বললেন স্যার, সেটুকুই রাখতে পারছি। তাহলে কেমন হলো? আফসা আফসা বোঝা গেল না, আসামি ওই ঘটনার সময় উপস্থিত নাই। জি স্যার। আসামি যদি উপস্থিত না থাকে তাহলে স্যার পরবর্তী সেকশন 11 103 এগুলা আসবে স্যার। হ্যাঁ সেকশন 11 আর 103 অ্যাড হবে কি? সেকশন 9 আছে, that necessary to explain or introduce and relevant fact। আমি কিন্তু অত্যন্ত একদিন পিলির জন্য মনে হয় অতত্য ভাষায় বকাঝকা দিচ্ছিলাম, আবার কিন্তু আমার মেজাজ খুব খারাপ হচ্ছে, রিটার্নের অবস্থাও কিন্তু ওই অবস্থার দিকে যাচ্ছে। ভাই পায়ে ধরি, বকাঝকা খাইয়েন না, আমিও মুখ খারাপ করতে চাই না। আপনারাও একটু পড়াশোনা মনোযোগ দিয়ে করেন, যা পড়েন আপনি কি লিখতে চাচ্ছেন সেটা নিয়ে এসে আমাকে দিবেন।